সরকারি জমি দখল করে একের পর এক বাড়ি। নদিয়ার গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ, সরকারি জমিতে থাকা বাসিন্দাদের দাবি প্রাক্তন পুরপ্রধান থাকার অনুমতি দিয়েছিলেন, যদিও তিনি মানতে নারাজ। এটা সরকারি জমি। সরকারি জমিতে একের পর এক ঘরবাড়ি। নদিয়ার গয়েশপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ড। এখানে টিবি হাসপাতালের কাছে এই সরকারি জমি। অভিযোগ, এই সরকারি জমি দখল করেছে প্রায় 300টি পরিবার। বছর 7 ধরে তারা থাকছে, কেউ অস্থায়ীভাবে, কেউ আবার সরকারি জমিতে পাকাপোক্ত ঘরবাড়িও তৈরি করে ফেলেছেন। এখানকার বাসিন্দাদের দাবি, সরকারি জমিতে থাকার অনুমতি দিয়েছিলেন গয়েশপুরের প্রাক্তন পুরপ্রধান মরণ কুমার দে। টিবি কোয়ার্টার, খুবই কন্ডিশন খারাপ দাদা। আমাদের জলের জন্য খুবই কষ্ট, আমরা দোতলায় থাকি, ঘরে চাতাল ভেঙে ভেঙে পড়ছে, খুব রিস্কে থাকি আমরা। এই জন্য আমরা এখানে যেরকম পেরেছি আমরা ঘর করে আমরা এখানে আছি আজকে 5-6 বছর ধরে। প্রতিশ্রুতি কে দিয়েছে এখানে বসার জন্য? মরণ দে। তো উনি বলেছিল যে আপনারা থাকুন, আমরা ঘর করে দেবো, চাবি আপনাদের হাতে দেবো। কিন্তু এখন উনি দেখছি পুরো চেঞ্জ। এখন এখানেই থাকি। সরকারি জমিতে? হ্যাঁ, সরকারি জমি। প্রতিশ্রুতি দিয়েছে বসার? মরণ দে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা বসো, 2019 সালে আমরা পৌরসভার থেকে আবাসন পাইয়ে দেবো তোমাদেরকে, কিন্তু এখন উনি নিজে বলছেন যে এখানে বসবাস করা যাবে না। মরণ কুমার দে কল্যাণীর গয়েশপুর পুরসভার প্রাক্তন প্রধান, এখন গয়েশপুরের তৃণমূল টাউন সভাপতি। তার বিরুদ্ধে সরকারি জমিতে বসবাস করার জন্য অনুমতি দেওয়ার অভিযোগ। যদিও মরণ কুমার দের দাবি এসব অভিযোগ মিথ্যে। একদম সম্পূর্ণ মিথ্যা কথা, এসব মুখের কথা হয় না। আমি যদি বলে থাকি তাহলে আমি ওই সময় আবার চিঠি দিয়েছিলাম কেন? আমি আবার ওই সময় ভাঙার অর্ডার হয়েছিল কেন এসডিও কোর্টে? নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত নাকি কাপড়? পিরিয়ড নিয়ে এরকমের নানা বিভ্রান্তি, যা দূর করতে সোনাগাছিতে হলো সচেতনতা শিবির। সোনাগাছি নামটা শুনলেই অনেকেই এই গলিগুলোতে পা বাড়াতে চান না, কিন্তু ওই গলিগুলোতেও লড়াই চলে, পেট চালানোর লড়াই, নানা রকম রোগের বিরুদ্ধে লড়াই। এর মধ্যে অধিকাংশই জড়িয়ে মেনস্ট্রুয়েশন অর্থাৎ ঋতুস্রাবের সঙ্গে। ঋতুস্রাব নিয়ে যৌনকর্মীদের সতর্ক করতে ময়দানে এবার একটি বেসরকারি সংস্থা। সম্প্রতি সোনাগাছিতে তারা সচেতনতামূলক শিবিরের আয়োজন করে। বাচ্চাগুলো যখন আসছে দেখছি টিউবওয়েল ব্লক নিয়ে আসছে। এটা কিন্তু শুরু হয় খুব ছোট বয়স থেকেই। তার জন্য সচেতনতা, মেনস্ট্রুয়াল হাইজিন থাকলে পরবর্তীকালে ইনফার্টিলিটিটা বাড়ে, যদি না থাকে তাহলে সেটার জন্যই এটা করা। কিন্তু এইগুলো সব আরো ছোট বয়স থেকে স্টার্ট করতে হবে। চিকিৎসকদের দাবি, সোনাগাছির যৌনকর্মীদের মধ্যে যেসব সমস্যা বেশি দেখা যায় সেগুলি হলো জরায়ুর ক্যান্সার, ওভারিতে সিস্ট, ফ্যালোপিয়ান টিউবের সমস্যা। এসবের পিছনে রয়েছে ঋতুস্রাব নিয়ে অসচেতনতা। চিকিৎসকদের মতে সোনাগাছিতে 60% মহিলায় মাসিক নিয়ে সচেতন নন। সচেতনতার অভাব মূলত 13 থেকে 18 বছর বয়সীদের মধ্যে। ঋতুস্রাবের সময়ে কোন খাবার খেতে হবে সেটা অনেকেই জানেন না। 35% মহিলা এখনো স্যানিটারি ন্যাপকিনের বদলে কাপড় ব্যবহার করেন। আগে কাপড় ব্যবহার হতো, সেই কাপড়টা পরিষ্কার কিভাবে করা হতো সেটাও জানতো না। ওই নোংরা কাপড়ই বা লুকিয়ে ঘরের কোণার মধ্যে রেখে দেওয়া হতো, হাইজিন মেনটেন হতো না। তারপরে আস্তে আস্তে সরকার আমাদের প্যাড ইউজ করা, অনেক সময় ফ্রি ডিস্ট্রিবিউশন, আমরা ফ্রিতেও ডিস্ট্রিবিউশন করি প্যাড, ঠিক আছে, প্যাড দেওয়া, যে প্যাডটা ব্যবহার করে দেখো তোমরা কতটা সেফ। আমাদের আগের জেনারেশন বা আমরা যখন ছোটো ছিলাম অত কিছু জানতাম না, কিন্তু এখন এই যে আস্তে আস্তে আমরা জানতে পারছি, এতে আমাদের খুবই সুবিধা হচ্ছে। স্টিগমাটাইজের এগেনস্টে যখন লড়তে হবে তখন একসঙ্গে সংঘবদ্ধভাবে না লড়লে লড়াইটা নয়। তো সেই কাজটা পদাতিক করছে। প্রত্যেকটা মানুষকে আমরা অ্যাওয়ার করতে পেরেছি, মায়েদের অ্যাওয়ার করতে পেরেছি, ইভেন যেসব বাচ্চারা আছে তাদেরকেও অ্যাওয়ার করতে পেরেছি যে তাদের জন্য কোনটা দরকার। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।
নথি চুরি করে ভারতীয় সাজার চেষ্টা, বাংলাদেশির ভারতীয় বাবা মা। বসিরহাট 1 নম্বর ব্লকের পূর্ব ঘোনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি অভিযোগ জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, দেখো, অর্থাৎ একদিকে বাংলাদেশি যুবক, 3 যুবক, তারা কিন্তু ভারতীয় বাবা মার নথি চুরি করে সেখান থেকে কিন্তু একাধিকবার তারা কিন্তু ভারতীয় ভোটার হওয়ার চেষ্টা এবং ভারতীয় হওয়ার চেষ্টা। অর্থাৎ মূলত 3 জনই কিন্তু 3 ভাই, অর্থাৎ একদিকে মোস্তাকিম, ঝন্টু এবং গফুর শেখ, 3 জনে কিন্তু বাংলাদেশি। তারা কিন্তু ভারতে এসে প্রথমে এক বাবা মার কাছ থেকে নথি চুরি করে সেখান থেকে কিন্তু তারা বাংলাদেশের ভোটারের নাম, ভারতীয় ভোটারের নাম তোলেন। তারপর থেকে কিন্তু একাধিক জায়গায় চুরি, ছিনতাই, রাহাজানি এই ধরনের ঘটনাও ঘটায়। অর্থাৎ এই 3 জন যুবকের মধ্যে 2 যুবক এখনো পর্যন্ত জেলে, 1 পলাতক। কিন্তু যেভাবে ভারতীয় বাবা মায়ের পরিচয় চুরি করে, নথি চুরি করে তারা কিন্তু ভারতীয় ভোটার হিসেবেই কিন্তু এখানে নাম তোলেন, এমনটা অভিযোগ। ফলে সমস্ত সুযোগ সুবিধা তারা নেন। সঙ্গে থাকো জিয়াউল, এই ভারতীয় বাবা মায়ের কি বক্তব্য একবার শুনি। ঝন্টু আমার কিছুই হয় না। এই আসল বাড়ি কোথায় তাও আমি বলতে পারছি না। বাংলাদেশে শুনেছি, এখন শোনা যাচ্ছে বাংলাদেশে বাড়ি। আমার ভোটার লিস্টে নাম তুললো, এই হচ্ছে গিয়ে আমি তো জানি না। এইবার ওই হচ্ছে গিয়ে আমার কাছে ঘর দেওয়ার নাম করিয়ে আমার কাগজপত্র নিয়ে এলো। কাগজপত্র নিয়ে কেতে কি করেছে আমি নিজেই বুঝতে পারছি না। মেম্বার নিয়ে এলো, আগে যে মেম্বার ছিল। হ্যাঁ, আমি তো জানিয়েছি, থানায় জানিয়েছি, ফাঁড়িতে জানিয়েছি, তারপর অঞ্চলে জানিয়েছি, ভিডিও জানিয়েছি, কোর্টে জানিয়েছি। ঝন্টু মন্ডল এখন থানায় এই এত রয়েছে, ওই জেলে রয়েছে, অনেক কার মার্ডার করেছে শুনেছি। আসল বাড়ি কোথায় তা কি করে বলবো বলো? বারবারই যদি এরকম আবেদন জানাও তো আমরা বারবার বলতে পারি। আমাদের ওতে যেন নামটা কাটা যায়, যাতে গ্রামেও আরো 10 জন আছে তাদের কাছেও শোনো আমাদের ছেলেকে। আমার তো একটাই মেয়ে, কি করে আসলো তা আমরা কি করে বলবো? যে ভারতীয় দম্পতিকে বাবা মা হিসেবে দেখাচ্ছে এই অভিযুক্ত ঝন্টু মণ্ডল, বাংলাদেশি ঝন্টু মণ্ডল, এই দুজনের, তারা সেই দুজন জানেনই না যে ঝন্টু মণ্ডলের বাড়ি আদৌ কোথায়। নথি জালিয়াতি করে ভারতীয় পরিচয়পত্র জোগাড় করেছে ঝন্টু মণ্ডল। আর এই নথি জালিয়াতিতে সাহায্য করেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য, কংগ্রেসের পঞ্চায়েত প্রাক্তন সদস্য। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। জিয়াউল, কি অভিযোগ, কিভাবে এই কাগজপত্র হাতিয়ে নিয়ে জাল পরিচয়পত্র বানালো ঝন্টু মণ্ডল? দেখো, একদম চাঞ্চল্যকর অভিযোগ। একদিকে ছাত্তার মণ্ডল এবং তার স্ত্রী আসনা মণ্ডল, তারা বাংলার বাড়ি অর্থাৎ আবাসের জন্য তারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন। পঞ্চায়েত সদস্যর কাছে কিন্তু সমস্ত নথি দিয়েছিলেন, কিন্তু সেই নথি চুরি হয়েছে। অর্থাৎ সেই নথি তিনি সেখান থেকে নিয়ে বাংলাদেশি যুবকদেরকে এদেশীয় ভোটার কার্ড তৈরি করতে হবে, এদেশীয় বাসিন্দা তৈরি করতে সমস্ত ডকুমেন্ট সেই সদস্য, কংগ্রেস সদস্য তাদেরকে দিয়েছেন। আর তার থেকেই কিন্তু তারা একেবারে ভারতীয় ভোটার হিসেবে বা ভারতীয় ব্যক্তি হিসেবে তারা নাম তুলেছেন। কিন্তু যেভাবে একজন পঞ্চায়েত সদস্য যেভাবে সমস্ত নথিপত্র দিয়েছে শুধু আবাসের বা ঘরের জন্য, সেই নথি কিভাবে চুরি হলো এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠেছেন। এবং জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তার কারণ সেখানে সিক্রেট ব্যাপার, যেখানে বাড়ির জন্য যেখানে সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হয়েছে, সেই দলিল বা সেই সমস্ত কাগজপত্র কিভাবে চুরি হয় এ নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু 3 যুবক যে বাংলাদেশি এবং তারা জানেনই না, তাদের এক মেয়ে, কিন্তু সেখানে ভোটার কার্ডে দেখা যাচ্ছে 3 জন তাদের ছেলের নাম উঠেছে। কিন্তু কিভাবে উঠলো সেনা ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এই সমস্ত অভিযোগ বলছেন যে অর্থাৎ এই কংগ্রেস পঞ্চায়েত সদস্যকেই নথি দিয়েছিলেন, তিনি চুরি করে তাদেরকে দিয়েছেন, তাতেই নাম উঠেছে, এমনটাও কিন্তু অভিযোগ আকারে উঠে আসছে। ধন্যবাদ জিয়াউল। যে ধরা পড়েছে সে যখন ওখানে ভোটার লিস্টে নাম তোলে তখন ওই পঞ্চায়েতের ওই বুথের দায়িত্বে ছিল কংগ্রেস মেম্বার। তা কংগ্রেস মেম্বারের সহযোগিতায় সে ভোটার লিস্টে নাম তুলেছে। এর সঙ্গে তৃণমূল কেন জড়িত থাকবে? তৃণমূল ওই পঞ্চায়েতে তো দায়িত্বেই ছিল না। তৃণমূলের দায়িত্ব এই বর্তমানে এসআইআরে প্রতিটা নাগরিক যাতে সঠিকভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে, তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাকে সমস্ত রকম সহযোগিতা করা, তৃণমূল সেই দায়িত্ব পালন করছে। ওই মেম্বার প্রথম দিকেই আমরা দেখেছিলাম যে সেই বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার জন্যে আমরা দলগতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে সে তৃণমূলের ছত্রছায়ায় যে আশ্রয় নিয়েছিল। তারপরে ওই যে সমস্ত ভোটার কার্ড সংশোধনের বিষয়ে, এই ভোটার কার্ড সংশোধনের বিষয়ে পুরোটাই বিডিও অফিস তদারকি করে। যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিডিও অফিসটা পরিচালনা করে গেছে তৃণমূল, এবং এই তৃণমূলের জামানাতেই বিডিও অফিসের সহযোগিতা এই সমস্ত কাজগুলো সম্ভব।
মাস 6 আগে ঘোটরা গ্রাম পঞ্চায়েতে যে মার্ডার হয়েছিল, এদের পরিচয় এই এসআইআর আবহে যখন প্রকাশ পাচ্ছে, দেখা যাচ্ছে 3 জনই বাংলাদেশি। এর মধ্যে একজন তো আবার বারবার পরিচয় পাল্টিয়ে এখানে বিভিন্ন জনকে পিতা বানিয়ে তার ভোটার লিস্টে নাম তুলেছে। তো এই সমস্ত বাংলাদেশি কুখ্যাত অপরাধী, জঙ্গি, এদেরকে তৃণমূল সরকার আশ্রয় দিচ্ছে এবং এদেরকে পরিচয়পত্র তৈরি করিয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলাচ্ছে। অ্যাপ্রুভ করেছি মানে সাবমিট করেছি, আমাদের উপর থেকে অর্ডার দিয়েছে আপনি কোনো ফর্ম যদি তারা নেয় এবং জমা দেয় তাহলে তাদের জমা সাবমিট করতেই হবে। এবার আমার সন্দেহ মনে হলে আমি ম্যাপিংয়ের ক্ষেত্রে তাদের উইদাউট ম্যাপিংয়ে করতে পারি, সেটাই এই আরও সাহেব বুঝে নেবেন যে ওনারা কি করবেন। ওনারা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি কোনো মতেই হাতে কোনো দায়িত্ব নেবেন না, সব ফর্ম আপনাকে সাবমিট করতেই হবে এবং সেটা আমরা হিয়ারিংয়ে আমরা ওনাদের ডেকে আমরা সম্পূর্ণটা দেখে নেব। বাংলাদেশের 32 মৎস্যজীবীকে ফেরানোর উদ্যোগ, পদ্মা পাড়ে ফেরানোর ব্যবস্থা ভারত সরকারের। বাংলাদেশে আটক 47 ভারতীয়কেও ফেরানোর তৎপরতা। বিশ্বজিতের থেকে আপডেট নেব। বিশ্বজিৎ, যা যা প্রসিডিওর রয়েছে সব কি শেষ হয়েছে? আজকে কি এরা তাহলে ফিরছেন? হ্যাঁ, একেবারেই। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে আজকে সকালেই ভারতীয় যে কোস্ট গার্ড রয়েছে, কোস্ট গার্ডের হাতে কিন্তু 32 জন মৎস্যজীবী এবং 2টি ট্রলারকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং অপরদিকে বাংলাদেশের তরফ থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, ওপাশেও ভারতীয় যে 47 জন মৎস্যজীবী এবং 3টি ট্রলার আটক হয়েছিল প্রায় 4 মাসের বেশি সময় ধরে, তাদেরকেও কিন্তু ছাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ তাদেরকেও বাংলাদেশ যে বর্ডার গার্ড আছে তাদের হাতে তুলে দেওয়া হবে। এবং আজকেই যেটা বিকাল থেকে দুপুরের মধ্যে আজকেই কিন্তু ভারত বাংলাদেশ যে জলসীমান্ত রয়েছে সেখানে যে 2 দেশের উপকূল রক্ষী বাহিনী তারা কিন্তু তাদের যে মৎস্যজীবী সেটা কিন্তু হস্তান্তর হবে। অর্থাৎ বাংলাদেশে আটক 47 জন মৎস্যজীবী এবং 3টি ট্রলার তারা ভারতে আসছে এবং যে ভারতীয় জলসীমায় যারা আটক যে মৎস্যজীবীগুলো আছে এবং 2টি ট্রলার তারা কিন্তু আজকের বাংলাদেশে ছিঁড়ে যাবে। এবং সেই মতো কিন্তু আজকেরই যে জলসীমানা রয়েছে ভারত বাংলাদেশ, সেই জলসীমানায় কিন্তু 2 দেশের মৎস্যজীবীদের কিন্তু হস্তান্তর করা হবে বলে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আপনি কতদিন? বাংলাদেশ থেকে। জেলার নাম কি? ভাগেরহাট। কতদিন আগে আটক হয়েছিলেন? 3 মাস। ট্রলারে মোট কতজন ছিলেন বলছেন? 13 জন। 3 জন হয়েছে পিরোজপুর জেলার আর সবই ভাগেরহাট জেলা। এখানে আমরা ভালোই ছিলাম, কোনো সমস্যা হয় না আমাদের। খাওয়া দাওয়া থাকা কোনো কিছু সমস্যা নেই? না, কোনো সমস্যা হয়। কতদিন বন্দী ছিলেন? 3 মাস। 3 মাস পর বাড়ি ফিরছেন, কেমন লাগছে বলুন? ভালোই লাগছে।